আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নিয়ে আসছি নতুন আরেকটা ক্লাস মেহেদি মেডিকেল প্রজেক্টের পক্ষ থেকে। আমি মেহেদি সাইদ বা তোমাদের মেহেদি ভাইয়া। আজকের ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন করব। সো তোমাদেরকে হচ্ছে আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আমরা হাজারি স্যারের বইয়ের লাইন বাই লাইন আমরা একই সাথে হচ্ছে নোট করব এখন এবং ধাগাই নেব। এখন একই সাথে যেগুলো ইম্পর্টেন্ট টপিক, এসেনশিয়াল যেগুলো মার্ক যেখান থেকে পরীক্ষা আসার মতো সম্ভাবনা আছে সেই বিষয়গুলো আমরা খাতায় নোট করে রাখবো। দ্যাটস অল। আমরা অধ্যায়টাকে লাইন বাই লাইন পড়বো মধ্যে কথা, এবং হচ্ছে এসেনশিয়াল বিষয়গুলোকে খাতায় নোট করে ফেলবো। এইটুকু হচ্ছে তোমাদের ডিউটি। ওকে ফাইন, লেটস গো। আচ্ছা, আজকে ক্লাসে আর হচ্ছে সময় নষ্ট না করে ক্লাস শুরু করে ফেলি। দেখেন অধ্যায়ের নাম কি, দেখেন অধ্যায়ের নাম হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আচ্ছা, খুব ভালো কথা, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এটা ইংরেজিটা ইম্পর্টেন্ট। পেরিওডিক প্রপার্টিস। পর্যায়বৃত্ত ধর্ম কি জিনিস? যে সমস্ত ধর্মগুলা মৌলের পর্যায়ভিত্তিকভাবে বা গ্রুপ ভিত্তিক সম্পর্কে চেঞ্জ হতে থাকে সেগুলোকে বলা হয় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। যেমন মনে করো গলনাঙ্ক আছে, স্ফুটনাঙ্ক আছে, যোজ্যতা আছে, জারণ সংখ্যা আছে, জারণ ধর্ম আছে, বিজারণ ধর্ম আছে, এই সমস্ত প্রপার্টিস। এছাড়াও আরো অনেক বিস্তারিত অনেক কিছু নিয়ে আমরা এখানে আলোচনা করবো। যেমন মনে করো বন্ড বা রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনের অনেকগুলো টাইপ আছে, সেই টাইপগুলো কিভাবে কি কোথায় কেন ফরমেশন হয়, ফরমেশনের পিছনে কারণ কি, এসব সমস্ত বিষয় নিয়ে জানবো। সুতরাং আস্তে আস্তে সামনের দিকে আগানো যেতে পারে। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই জিনিসটা যদি তোমরা এই অধ্যায়টা যদি তোমরা পড়তে চাও তাহলে আগে তোমাদের পর্যায় সারণী সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। তাহলে পর্যায় সারণী সম্পর্কে কেমন ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে সেটা একটু তোমাকে বলে আসতেছি। ভালো করে আমার হচ্ছে ক্লাসটা খেয়াল করো। আচ্ছা দেখেন, পর্যায় সারণী সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। হ্যাঁ, আচ্ছা আমরা সেই জন্য হচ্ছে আমরা একটা পর্যায় সারণী এখানে দেখাচ্ছি, খেয়াল করো। আচ্ছা, এই পর্যায় সারণীতে তুমি আসলে কি কি জানবা সেটা একটু বলি, শোনো। মনে করো হচ্ছে আপনাদের এই যে গ্রুপ পর্যায়গুলো 1 2 3 4 5 6 7, এই পর্যায়গুলো থেকে কোনটা কোন পর্যায়ের মৌল সেটা তোমাকে আইডিয়া থাকা লাগবে। যেমন আমি যদি তোমাকে বলি ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম মৌলটা কত নম্বর পর্যায়ে তোমার আইডিয়া থাকা লাগবে, কত নম্বর গ্রুপের সেটা তোমাকে আইডিয়া থাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কেমনে কি শিখবা? ফার্স্ট অফ অল গ্রুপ 1 এর মৌল কারা কারা আছে সবগুলো তোমাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। গ্রুপ 2 এর মৌল কারা কারা আছে সবগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। গ্রুপ 13 এর ক্ষেত্রে বা 3 এর ক্ষেত্রে যেগুলো আছে মুখস্থ রাখতে হবে। সেম 14 15 16 17 এবং 18 নাম্বার গ্রুপ বা নিষ্ক্রিয় গ্রুপের ক্ষেত্রে যারা আছে সবগুলো মৌল তোমাকে মুখস্থ রাখতে হবে। এগুলো মুখস্থ রাখার জন্য কিছু শর্টকাট আছে, আমরা চাইলে সেগুলো তোমাকে দেখাতে পারি। আবার যেগুলো হচ্ছে তোমার অবস্থান্তর মৌল, সেই অবস্থান্তর মৌলগুলো সম্পর্কে তোমাকে কি থাকা লাগবে? আইডিয়া রাখা লাগবে। তাহলে আমি যদি একটু শর্ট করে দিই কোন কোন মৌলগুলো তুমি মুখস্থ রাখবে। হ্যাঁ, আচ্ছা আমাদের অধ্যায়ের নাম হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এই অধ্যায়ে তাহলে আমরা কোনটা কোনটা পড়বো ভালো করে শোনাতে হবে। মৌল নাম্বার যেগুলো, হ্যাঁ যেগুলো আমি হচ্ছে এলিমেন্টের কথা বলতেছি, 1 থেকে 30 পর্যন্ত মৌল তোমাকে পারমাণবিক সংখ্যা প্লাস ভর সংখ্যা মুখস্থ রাখতে হবে। পারমাণবিক সংখ্যা প্লাস ভর সংখ্যা 1 থেকে 30 মুখস্থ রাখতে হবে। এর পাশাপাশি আমি কিছু ইম্পর্টেন্ট মৌল বলতেছি, সেগুলো মুখস্থ রাখবে। যেমন মনে করো হচ্ছে তোমার এইদিকে যদি আসি আর্সেনিক 33 নম্বর মৌল, তাহলে আমি এই নাম্বারগুলো এই পাশে লিখে দিচ্ছি, খেয়াল করো। 33 নম্বর মৌল মুখস্থ রাখতে হবে। ব্রোমিন 35 মুখস্থ রাখতে হবে। ক্রিপ্টন 36 মুখস্থ রাখতে হবে। স্ট্রনসিয়াম 38 মুখস্থ রাখতে হবে। কি মুখস্থ রাখতে হবে? পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। দেন হচ্ছে তোমার লাগবে হচ্ছে তোমার সিলভার 47 মুখস্থ রাখতে হবে। ক্যাডমিয়াম 48 পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা মুখস্থ রাখতে হবে। টিন অ্যান্টিমনি অর্থাৎ 50 51 এই দুটো নাম্বার মুখস্থ রাখতে হবে। আয়োডিন 53 মুখস্থ রাখতে হবে। জ্যানন 54 মুখস্থ রাখতে হবে। নেক্সট সিজিয়াম বেরিয়াম দুটো মুখস্থ রাখতে হবে, অর্থাৎ 55 56 এই দুটো নাম্বার মুখস্থ রাখতে হবে। একই সাথে গোল্ড মার্কারি এবং হচ্ছে লেড অর্থাৎ 79 80
82 মুখস্থ রাখতে হবে। দেন হচ্ছে তোমার বিসমাথ পারলে ভালো, সমস্যা নেই। অ্যাস্টারাইন রেডন, রেডনটা ইম্পর্টেন্ট, 86 মুখস্থ রাখতে হবে। দেন হচ্ছে তোমার ল্যান্থানাইটের মধ্যে ল্যান্থানাম, ফেক্টেনাম, থোরিয়াম, অর্থাৎ 57, 89, 90 এই মৌলগুলো তোমার মুখস্থ রাখতে হবে। দেন এই পাশে এসে হচ্ছে তোমার লুটেসিয়াম, লরেন্সিয়াম, অর্থাৎ 71 এবং 103 এই সমস্ত মৌলের যে নাম্বার সেগুলো হচ্ছে তোমাকে মুখস্থ রাখতে হবে। এদের কি বড় সংখ্যা মুখস্থ রাখবা, পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখবা, এবং 1 থেকে 30 পর্যন্ত মৌলের বড় সংখ্যা, পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখবা। তাহলে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এই অধ্যায়টা ভালো মতো পড়তে পারবো। কথাই বুঝতে পারছি কিনা? ওকে ফাইন। তাহলে পদার্থ সারণী সম্পর্কে আমাদের একটা গ্রস আইডিয়া থাকা লাগবে। ওকে ফাইন। তার মধ্যে আসে গ্রুপ ভিত্তিক সম্পর্ক, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13, 14, 15, 16, 17, 18 এই প্রত্যেকটা গ্রুপ তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে প্রত্যেকটা গ্রুপ মুখস্থ রাখার জন্য আমরা আগে গ্রুপ ভিত্তিক সম্পর্কগুলো তোমাকে পড়ে আসি, ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, গ্রুপ ভিত্তিক সম্পর্কগুলো কি? মনে করা হচ্ছে পদার্থ সারণীর গ্রুপ 1, গ্রুপ 1, গ্রুপ 1 মনে রাখার টেকনিক কি? গ্রুপ 1 মনে রাখার টেকনিক কি? হে, লি, না, কে, রুবি, ছেসে ফেলেছে। তাহলে হে দিয়ে হচ্ছে তোমার হাইড্রোজেন, লি দিয়ে হচ্ছে তোমার লিথিয়াম, না দিয়ে হচ্ছে তোমার সোডিয়াম, কে দিয়ে হচ্ছে তোমার পটাশিয়াম, রুবি দিয়ে হচ্ছে তোমার রুবিডিয়াম, সেসে দিয়ে হচ্ছে তোমার সিজিয়াম, ফেলেসে দিয়ে হচ্ছে তোমার ফ্রান্সিয়াম। তাহলে এই সমস্ত মৌলগুলো তোমাকে মনে রাখতে হবে। নেক্সট গ্রুপ 2, গ্রুপ 2 এর যে মৌল সেগুলো তোমাকে মাথায় রাখতে হবে। যেমন গ্রুপ 2 এর মৌলগুলো আমরা কেমন মাথায় রাখতে পারি? বাবা মায়ের ক্যাডার সন্তান বাদশা রহিম। বাবা মায়ের ক্যাডার সন্তান বাদশা রহিম। তাহলে বাবা দিয়ে তোমার বেরিলিয়াম, মায়ের দিয়ে ম্যাগনেসিয়াম, ক্যাডার দিয়ে ক্যালসিয়াম সন্তান স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তাহলে এইভাবে তোমার পারমাণবিক সংখ্যাগুলো হচ্ছে মৌলগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে। আচ্ছা, এবার আসো গ্রুপ 13, গ্রুপ 13 মনে রাখার শর্টকাট উপায় কি? বাংলাদেশের আলী গেল ইন্ডিয়া ট্যুরে। তাহলে বাংলাদেশের বোরন, আলী, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টেলোরিয়াম। শেষ। তাইলে এই হচ্ছে গ্রুপ 13 মৌল সংখ্যা। ঠিক একইভাবে হচ্ছে তোমার গ্রুপ 14 মনে রাখতে হবে, গ্রুপ 15 মনে রাখতে হবে। গ্রুপ 14 মৌল সমূহ দেখা দিচ্ছে আপনাকে, একবার খেয়াল করেন ভালো মতো। হ্যাঁ, গ্রুপ 14 যে সমস্ত মৌল দেখো, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড ইত্যাদি এই 5টা মৌল জানতে হবে। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। মোট কয়টা মৌল হয়েছে? 5টা। আমরা এই মৌলগুলো কেন শিখতেছি? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম অধ্যায়টাকে যদি বুঝতে হয় তাহলে এই মৌল সম্পর্কে যেগুলো আমি এখন লিখে দিচ্ছি শর্টকাট, এই সম্পর্কে তোমার ভালো আইডিয়া থাকা লাগবে, মাস্ট। তাহলে আমি কি কি বললাম? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। তাহলে আমরা এগুলো এখন লিখে নেব। আসুন, তাহলে এবার এখন গ্রুপ 14 মৌল সমূহ লেখেন।
কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। আচ্ছা ঠিক আছে, এবার আসো গ্রুপ 15। গ্রুপ 15 সম্পর্কে জানতে, গ্রুপ 15 সম্পর্কে জানতে হইলে একটা ছন্দ মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নানি, ফুফি, আসছে সাবরিনার বিয়েতে। সাবরিনার বিয়েতে নানি দিয়ে কি নাইট্রোজেন, ফুফি দিয়ে কি ফসফরাস, আসছে দিয়ে কি আর্সেনিক, সাবরিনা দিয়ে কি অ্যান্টিমনি, বিয়েতে দিয়ে কি বিসমাথ। তাইলে এই মৌলগুলো আমাকে মাথায় রাখতে হবে। গ্রুপ 15, তাহলে আমি গ্রুপ 1 শিখলাম, গ্রুপ 2, গ্রুপ 3, 13, গ্রুপ 14, গ্রুপ 15, এই গ্রুপগুলো আমাদের শিখা শেষ। এবার চলে যাবো গ্রুপ 16তে। চলে যাবো হচ্ছে গ্রুপ 16তে। তাহলে গ্রুপ 16 কেমন মনে রাখি দেখো, গ্রুপ 16 মনে রাখবো হচ্ছে ও এস এস সি তে পরে, ওএসএসসি তে পরে, ও দিয়ে অক্সিজেন, সালফার, টেলোরিয়াম, পোলোরিয়াম, বাস মনে রাখতে হবে, ওএসএসসি তে পরে। গ্রুপ 17 আমাদের সবারই মুখস্থ, গ্রুপ 17 মৌলসমূহ বলো, ক্লোরিন, ফ্লোরিন, সিকোয়েন্স অনুযায়ী বলবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিক, শেষ। দেন আসুন গ্রুপ 18। গ্রুপ 18 আমাদের সবার কাছে মুখস্থ, গ্রুপ 18 আমরা কেমন মনে রাখি, প্রথম আসে হিলিয়াম, নিয়ম, আর্গন, ক্রিপ্টন, রেডন, রেডন, বাস। তাহলে বাচ্চারা একটু ভালো মতো খেয়াল করি, আমরা অধ্যায় করতেছি কোনটা, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন সম্পর্কে এই অধ্যায় সম্পর্কে যদি তোমার একটা ভালো আইডিয়া তোমরা ক্রিয়েট করতে চাও, তাহলে তোমাকে ফার্স্ট কাজ পর্যায় সারণী সম্পর্কে তোমার একটা খুব ভালো আইডিয়া থাকা লাগবে, নাহলে তুমি এই অধ্যায়টা ঠিক মতো বুঝতে পারবে না। যেহেতু অধ্যায়ের নামই হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, তাহলে পর্যায় সারণী সম্পর্কে তোমার আইডিয়া থাকা লাগবে। পর্যায় সারণীর হচ্ছে গ্রুপ 1 নম্বর গ্রুপে কারা আছে, 2 নম্বর গ্রুপে কারা আছে, গ্রুপ 13তে 14, 15, 16, 17, 18, এই গ্রুপগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। এছাড়াও 1 থেকে 30 পর্যন্ত মৌল মুখস্থ রাখতে হবে এবং আরও কিছু মৌল তোমাকে মুখস্থ রাখতে হবে। সেই মৌলগুলোর নাম্বার আমি এখানে মেনশন করে দিচ্ছি। এই মৌলগুলোর হচ্ছে তোমরা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কি রাখবা, মুখস্থ রাখবা, তাইলে এনাফ। কোন মৌলগুলো এই যে লিখে দেওয়া আছে, ঠিক আছে, 33, 35, 34, 38, 47, 51, 55, 90, 71, 103, এই সবগুলো মৌল যে নাম্বার, সেই নাম্বার অনুযায়ী পারমাণবিক সংখ্যা, মৌলের নাম কি, ভর সংখ্যা কি, মুখস্থ রাখতে হবে। এবার আসি নেক্সট আমরা যেটা পড়বো, আমরা মেইন বই থেকে ফেরত যাই। তাহলে দেখেন মেইন বইয়ের খেয়াল করেন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বা পেরিওডিক প্রপার্টিস এবং বন্ডিং, এই অধ্যায়গুলো আমরা এখন শুরু করবো। নিচের দিকে যাচ্ছি, খেয়াল করুন। আমাদের অধ্যায়ের শুরুতে একটা কথা লেখা আছে, দেখেন অধ্যায়ের শুরুতে লেখা আছে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলগুলোর কিভাবে শ্রেণীবিভাগ করা যায়। তার আগে পর্যায় সারণী সম্পর্কে একটু আইডিয়া নেওয়া লাগবে। কেমন আইডিয়া? সর্বপ্রথম সায়েন্টিস্ট মেন্ডেলিফ 63টি মৌল নিয়ে পারমাণবিক ভরের ক্রমবৃদ্ধি অনুযায়ী সাজিয়ে 12টি পর্যায়, কয়টি পর্যায়? 12টি পর্যায় এবং 8টি গ্রুপে বিন্যস্ত করে প্রথম পর্যায় সারণী কি করে তৈরি করে। তাহলে প্রথম পর্যায় সারণী তৈরি করছে কে? সায়েন্টিস্ট মেন্ডেলিফ। কয়টা মৌল ছিল? 63টা। কিভাবে সাজাইছে? পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী। তাহলে কয়টা পর্যায় ছিল? 12টা। কয়টা গ্রুপ ছিল? 8টা। শেষ, প্রথম পর্যায় সারণী শিখা শেষ। আধুনিক পর্যায় সারণী হলো, আধুনিক পর্যায় সূত্রটা কি? মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি। ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, ধর্মগুলো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে কি হয়? আবর্তিত হয়। তাহলে আদিমকালে যে পর্যায় সারণী ছিল মেন্ডেলিফ যেটা দিছে সেটা ছিল কিসের উপর? পারমাণবিক ভরের উপরে। আর বর্তমানে আধুনিক যে পর্যায় সারণী সেটা কিসের উপর ভিত্তি করে? সেটা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। মনে থাকবে ইনশাআল্লাহ? ঠিক আছে, এবার আসেন এই আধুনিক পর্যায় সারণীর মধ্যে সায়েন্টিস্ট
বোর এর অবদান অনেক বেশি, বোরের অবদান যেহেতু অনেক বেশি তাই এটাকে বোর পদ্মা সারণীও কি হয় বলা হয়, তাহলে এটাকে কি বলা হয় বোর পদ্মা সারণী বলা হয় থাকে। ওকে ফাইন, নেক্সট আসো এবার আসি দীর্ঘঘর পদ্মা সারণী। এটার অপর নাম হচ্ছে কি দীর্ঘঘর পদ্মা সারণী বা লং ফর্ম অফ পেরিয়ডিক টেবল। এই পেরিয়ডিক টেবলে আমরা যে বর্তমানে যে পদ্মা সারণীটা দেখি সেখানে পর্যায় আছে কয়টা 7টা, গ্রুপ আছে কয়টা 18টা, গ্রুপকে বাংলায় বলা হচ্ছে কি শ্রেণী। আচ্ছা ঠিক আছে, এখানে দীর্ঘ পর্যায়ে 10টি করে ডি ব্লক মৌল সারাদিন মধ্যভাগে থাকে, প্রতিটি পর্যায়ে শেষ প্রান্তে নিষ্ক্রিয় ডের সমূহ অবস্থান করা হয়েছে। এখানে দুইটা সিরিজ আছে, একটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ, একটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। এখানে এটা হচ্ছে ল্যান্থানাইট অবস্থান করা হচ্ছে তোমার 6ষ্ঠ পর্যায়ে, অ্যাক্টিনাইট অবস্থান করা হচ্ছে তোমার 7ম পর্যায়ে। তাহলে ল্যান্থানাইট সিরিজের অবস্থান কত নম্বর পর্যায়ে 6 নম্বর পর্যায়ে, এবং অ্যাক্টিনাইট সিরিজের অবস্থান কত নম্বর পর্যায়ে 7 নম্বর পর্যায়ে। ল্যান্থানাইট সিরিজের মধ্যে মৌল আছে 15টা, অ্যাক্টিনাইট সিরিজের মধ্যে মৌল আছে হচ্ছে 15টা, মোট 30টা মৌল আছে। ওকে ফাইন, ঠিক আছে, নেক্সট আসেন আধুনিক পদ্মা সারণীর ভিত্তি। এই কথাটা যদি কখনো আসে তাহলে তোমরা শুধুমাত্র একটা কথা বলবে, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস। আধুনিক পদ্মা সারণীর মূল ভিত্তি কি? পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস। মুখস্থ হয়েছে, নেক্সট আসে আইইউপ্যাক কর্তৃক অনুমোদিত বর্তমানে মৌলের সংখ্যা কতটি? 118টি। এবং আমরা সবাই গত অধ্যায়ে পড়ে এসেছি একটা নীতি, সেই নীতির নাম হচ্ছে আউফবাউ নীতি। আউফবাউ নীতি, সেই নীতিটা হচ্ছে দেখো মৌলসমূহকে একদম শক্তি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর থেকে সাজাইছে। এই আউফবাউ শব্দের অর্থ হচ্ছে বিল্ডিং আপ। বিল্ডিং আপ, আচ্ছা তুমি নিজেই বলো, তুমি যখন একটা বিল্ডিং তৈরি করবে তখন কি তুমি নিচতলা তৈরি করবে নাকি আগে 7তলা তৈরি করবা বা 10তলা তৈরি করবা? তুমি নিশ্চয়ই আগে নিচতলা তৈরি করবা, তাহলে নিচ থেকে উপরের দিকে উঠতেছো বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে। ঠিক তেমনি এই নীতিও নিম্ন শক্তি স্তর হতে উচ্চ শক্তি স্তরের দিকে যাচ্ছে। এই কারণে এই নীতির নামকরণ করা হয়েছে কি নীতি? আউফবাউ নীতি। আউফবাউ শব্দ হচ্ছে একটা জার্মান শব্দ। আউফবাউ একটা জার্মান শব্দ যার অর্থ হচ্ছে কি বিল্ডিং আপ। মনে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে এর মধ্যে কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে কমেন্টে জানাবো। আচ্ছা নেক্সট আসুন, এবার আমরা পদ্মা সারণীগুলোকে আমরা এখন পড়বো হচ্ছে ব্লক কেমিস্ট্রি। কি পড়বো? ব্লক কেমিস্ট্রি। এখন আসেন ব্লক কেমিস্ট্রি সম্পর্কে আমরা একটু জেনারেল আইডিয়া নিয়ে আসি। তাহলে আমরা এই জিনিসগুলো জানলাম। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন। দেন হচ্ছে বিভিন্ন গ্রুপগুলো কেমন মনে রাখবো, গ্রুপ নাম্বার 1 2 সেই সম্পর্কে জানলাম। তাহলে পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও যারা পরে দেখতেছো। দেন হচ্ছে গ্রুপ 16, গ্রুপ 17, গ্রুপ 18 গুলো কি কি আছে মৌল সেগুলো জানবো। এখন আমরা জানবো হচ্ছে ব্লক কেমিস্ট্রি। ব্লক কেমিস্ট্রি, এখন কথা হচ্ছে পর্যায় সারণীর যে সমস্ত 118টা মৌল আছে সেই 118টা মৌলকে আমরা 4টা ব্লকে ভাগ করছি। কয়টা ব্লক? 4টা ব্লকে ভাগ করছি। 4টা ব্লকে ভাগ করছি। সেই 4টা ব্লকগুলো কি কি? একটা হচ্ছে এস ব্লক, একটা হচ্ছে পি ব্লক, একটা হচ্ছে ডি ব্লক, একটা হচ্ছে এফ ব্লক। তাহলে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক টোটাল ক্যাটাগরি করছি কয়টা? 4টা। এস ব্লকের মধ্যে মৌল আছে তোমার 14টা, পি ব্লকের মধ্যে মৌল আছে 34টা, ডি ব্লকের মধ্যে মৌল আছে হচ্ছে 41টা, এফ ব্লকের মধ্যে মৌল আছে তোমার কয়টা? 27টা। ইন টোটাল সবগুলো মৌলকে আমরা ভাগ করছি কয়টা ব্লকে? 4টা ব্লকে। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। তোমার মনে এখন প্রশ্ন আসতে পারে আমরা এই ব্লকগুলো কিভাবে ডিভাইড করছি, রাইট? ডিভাইড করার উদ্দেশ্যটা কিভাবে দেখো, কোন মৌলের, আমার সংজ্ঞাটা ভালো মতো খেয়াল করবো, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথের ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে তাকে এস ব্লক মৌল বলে। খেয়াল করো কি বলছে, যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে
শেষ কক্ষপথের ইলেকট্রনটি এস ব্লকে প্রবেশ করে, তাকে আমরা বলি এস, মানে এস অরবিটালে প্রবেশ করে তাকে আমরা এস ব্লক মৌল। ঠিক একইভাবে পি ব্লকে প্রবেশ মানে পি অরবিটালে প্রবেশ করলে পি ব্লক মৌল, ডি অরবিটালে প্রবেশ করলে ডি ব্লক মৌল, এফ অরবিটালে প্রবেশ করলে এফ ব্লক মৌল। তাহলে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক মৌল কাকে বলে? ডেফিনেশন সেম। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথের ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে এস ব্লক, পি অরবিটালে প্রবেশ করে পি ব্লক, ডি অরবিটালে প্রবেশ করলে ডি ব্লক এবং এফ অরবিটালে প্রবেশ করলে এফ ব্লক মৌল বলা হয়। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট ওরা আমরা মেইন বই থেকে ফেরত আসি। আচ্ছা দেখেন মেইন বই কি বলতেছে আমাদের, সেম কথাটা দেখো। এস ব্লক মৌল হচ্ছে কতটা? 14টা। এখন কথা হচ্ছে এস ব্লক মৌলের মধ্যে কোন কোন গ্রুপ ইনভলভ? এস ব্লক মৌলের মধ্যে দুইটা গ্রুপ ইনভলভ। এক নাম্বার হচ্ছে গ্রুপ নাম্বার 1, গ্রুপ 1, আর হচ্ছে তোমার গ্রুপ 2। এছাড়াও আরেকটা মৌল ইনভলভ, সেই মৌলটা হচ্ছে হিলিয়াম। অর্থাৎ গ্রুপ 1, গ্রুপ 2 এবং হিলিয়াম এই সবগুলো মৌল মিলে হচ্ছে 14টি। কারণ গ্রুপ 1 এ মৌল আছে তোমার 7টা, গ্রুপ 2 তে মৌল আছে তোমার 6টা এবং হিলিয়াম 1টা। তাহলে এই 1টা 6টা 7টা মোট মৌল হলো কয়টা? 14টা। তাহলে 14টা। এখন হিলিয়াম কেন এস ব্লকের মৌল? এর পেছনে লজিক আছে। লজিকটা হচ্ছে কি, হিলিয়ামকে ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাচ্ছি 1s2। তাহলে লাস্ট কক্ষপথের ইলেকট্রনটি এস অরবিটালে গেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কিসের মৌল? এস ব্লকের মৌল। ওকে ফাইন, শেষ। এবার পি ব্লকের মৌল। পি ব্লকের মৌল হচ্ছে তোমার পদের সারণী গ্রুপ নাম্বার 13 থেকে গ্রুপ নাম্বার 18, অ্যাকসেপ্ট হিলিয়াম, অ্যাকসেপ্ট হিলিয়াম। কারণ আমরা সবাই জানি হিলিয়াম হলো কি 18 নম্বর গ্রুপের মৌল। হিলিয়াম তো আমরা এস ব্লকে হিসাব করে ফেলছি, তাহলে এখানে পি ব্লকে হিসাব করা যাবে? যাবে না। তাহলে এটা হচ্ছে কি পি ব্লকের মৌল। ঠিক একইভাবে ডি ব্লকের মৌল, এফ ব্লকের মৌল। এখন আমরা মেইন বই থেকে এই ব্লকগুলো সম্পর্কে একদম ইন ডিটেলসে জানবো। ফার্স্ট অফ অল আসেন মেইন বইতে আসেন। মেইন বই হচ্ছে দেখেন তোমাকে যদি একটু দাগে দিই তাহলে খেয়াল করো। মেইন বই বলতে দেখো যে সমস্ত মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরের বা যোজ্যতা স্তরের ইলেকট্রন NS1 কিংবা NS2 তারা হচ্ছে কিসের মৌল? এস ব্লক মৌল। এস ব্লক মৌল আছে কয়টা? 14টা। গ্রুপ 1, গ্রুপ 2 এবং হচ্ছে কি হিলিয়াম। এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে কি এস ব্লকের মৌল। বইয়ে লেখা আছে, আমরা অলরেডি নোট করে ফেলছি। নেক্সট আসো পি ব্লকের মৌল। পি ব্লকের মৌল সেম একই কথা। সর্ববহিস্থ ইলেকট্রন কোথায় যাবে? পি অরবিটালে যাবে। তাদেরকে আমরা বলতেছি কি পি ব্লকের মৌল। তাহলে পি ব্লকের মৌলগুলো কারা? গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত, এক্সেপ্ট হিলিয়াম। এক্সেপ্ট কি হিলিয়াম। হিলিয়াম কাউন্ট করা যাবে না। এই হিলিয়াম ব্যতীত কথা লেখা আছে, হিলিয়াম ব্যতীত মনে থাকবে। এছাড়াও এখন নতুন আবিষ্কৃত কিছু মৌল আছে, তোমরা চাইলে করে মনে রাখতে পারো। নিহোনিয়াম 113, ফ্লোরোবিয়াম 114, মস্কোবিয়াম 115, লিভারমোরিয়াম 116, টেনিসিন 117, ওগানেসাম 118 সহ বর্তমানে পি ব্লক মৌলের সংখ্যা হলো কতটি? 36টি। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এস ব্লকের মৌল সংখ্যা কতটি বলো? এটা ঢাকা বোর্ডে একটা কোয়েশ্চেন আসছিল। মৌল সংখ্যা কতটি হবে? 14টি হবে। আমরা অলরেডি শিখে ফেলছি এটা। এবার চলে আসে এই যে যাদের শেষ কক্ষপথের ইলেকট্রন, এই যে NS2 NP1 থেকে NS2 NP6, মোট কথা শেষ কক্ষপথের ইলেকট্রনটি পি অরবিটালে যাবে। তাদের ক্ষেত্রে আমরা বলতেছি কি পি ব্লক মৌল। আচ্ছা ঠিক আছে। আইইউপ্যাক নামকরণগুলো কেমনে আসে তোমরা চাইলে জানলে জানতে পারো, আদারওয়াইজ দরকার নেই। এখন ডি ব্লকের মৌল সম্পর্কে জানবো। আমাদের এখন টপিক হচ্ছে কি ডি ব্লকের মৌল। ডি ব্লকের মৌল যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন কোথায় যাবে? ডি অরবিটালে যাবে। তাদেরকে আমরা বলতেছি কি মৌল? ডি ব্লক মৌল। আচ্ছা ঠিক আছে। ডি ব্লক মৌলের সংখ্যা কতটি? 41টি। ডি ব্লক মৌল সংখ্যা কতটি? 41টি। ওকে ফাইন। এবার আসেন ডি ব্লক মৌলসমূহ সর্ববহিস্থ শক্তি স্তর বা যোজ্যতা স্তরের সাধারণত ইলেকট্রন বিন্যাস হলো কি ND1 থেকে D10 পর্যন্ত, তাই না? আচ্ছা ঠিক আছে। এখানে কি কি বলতেছে দেখেন। ডি ব্লক মৌলসমূহের বিশেষ ধর্ম বিশিষ্ট কতগুলো মৌল থাকে, যারা আমরা বলতেছি কি অবস্থান্তর মৌল। এখন অবস্থান্তর মৌল এবং ডি ব্লক মৌল এই দুইটার মধ্যে তোমাকে একটা ডিফারেন্স আমি এখন শেখাবো। কেমনে শেখাচ্ছি ভালো মতো খেয়াল করবো। তাহলে আমাদের এখন ডিফারেন্স শেখাবো কিসের মধ্যে? অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল ভার্সেস ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল। আচ্ছা ঠিক আছে। প্রথম কথা, ডি ব্লক মৌল কাকে বলে? যাদের সর্ববহিস্থ, যাদের হচ্ছে মনে করো সর্ববহিস্থ, একটু হ্যাঁ ঠিক আছে,
যাদের সর্ব বহিস্থ কক্ষপথের ইলেকট্রনটা কোথায় যাবে, ডি ওর বি টালে যাবে, তারাই হচ্ছে কি ডি ব্লক মৌল। বাট অবস্থান্তর মৌলের ক্ষেত্রে যেটা হবে, অবস্থান্তর মৌলের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কেমন, ডি ব্লকের মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে যদি ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে তাদেরকে আমরা কি বলতেছি, অবস্থান্তর মৌল বলতেছি। আচ্ছা ঠিক আছে, এখন এখানে অনেকগুলো কমপ্লেক্স জিনিস চলে আসছে, যেমন আচ্ছা দেখেন বিন্যাসে, যেমন আংশিক পূর্ণ অবস্থাটা কি বুঝাইছে, আংশিক পূর্ণ মানে হচ্ছে স্টেট হবে D1 থেকে D9 পর্যন্ত, তার মানে দুইটা স্টেটে অবস্থান্তর মৌল হবে না। কোন স্টেট, D0 অর্থাৎ ডি অরবিটাল যদি শূন্য থাকে সেক্ষেত্রে অবস্থান্তর মৌল হবে না, আবার ডি অরবিটাল যদি পূর্ণ থাকে সেক্ষেত্রে অবস্থান্তর মৌল হবে না। তাহলে পায়ের মতো মনে রাখতে হবে, ডি অরবিটাল শূন্য কিংবা ডি অরবিটাল পূর্ণ উভয় ক্ষেত্রে অবস্থান্তর মৌল হবে না। কাদের ক্ষেত্রে শূন্য কিংবা পূর্ণ, সুস্থিত আয়নের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে, সুস্থিত আয়নের ক্ষেত্রে। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এই ডেফিনেশনগুলো তোমাদের মনে রাখতে হবে। ডি ব্লকের মৌল বললে সর্ববহিস্থ ইলেকট্রনটি ডি অরবিটালে যাবে, আর অবস্থান্তর মৌল বললে ডি ব্লকের মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল যদি আংশিক পূর্ণ থাকে তাদেরকে আমরা বলতেছি কি, অবস্থান্তর মৌল। এখন তোমাদেরকে আমি এক্সাম্পল সহকারে জিনিসটা একদম ক্লিয়ার করে ফেলবো। যেমন আসেন এক্সাম্পল দিচ্ছি, আমি তিনটা মৌল লিখবো, একটা লিখবো হচ্ছে স্ক্যান্ডিয়াম, একটা লিখবো হচ্ছে আয়রন, একটা লিখবো হচ্ছে জিঙ্ক। তাহলে প্রথম আসেন স্ক্যান্ডিয়াম, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 21, আয়রন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, জিঙ্ক এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 30। তাহলে দেখেন স্ক্যান্ডিয়াম যদি আমি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d 3 3d1 4s2। আচ্ছা দেখেন আগে আমি কাউন্ট করে ফেলি। দেখেন এখানে 1s2 3p6 18টা হয়ে গেল, 20টা হয়ে গেল, 21টা হয়ে গেল, শেষ। এবার স্ক্যান্ডিয়াম একটা সুস্থিত আয়ন নেব আমরা, স্ক্যান্ডিয়াম 3+। স্ক্যান্ডিয়াম 3+ এর একটু বিন্যাস করবে 1s2 2s2 2p6 3s2 3p6 3dও 0 হয়ে যাবে, 4s কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে ফাইন, ঠিক আছে। এবার দেখেন আমরা হচ্ছে আয়রন 26 এর ইলেকট্রন বিন্যাস করব। আয়রন 26 এর ইলেকট্রন বিন্যাস করলে আমি কি পাচ্ছি 1s2 2s2 2p6 3s2 3p6 এবং হচ্ছে তোমার পাচ্ছি 3d6 এবং পাচ্ছি হচ্ছে কি 4s2। ঠিক আছে, 4s2। আচ্ছা ঠিক আছে, এবার আসলে জিঙ্ক। আয়রন একটা সুস্থিত আয়ন, মনে করো আয়রন 2+। আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস করলাম 1s2 2s2 2p6 3s2 3p6 3d6, আর এখানে কি হয়ে যাবে 4s 0 হয়ে যাবে। কেন 0 হয়ে যাবে, কারণ এখানে কি আছে আয়রন 2+ বলছে, তার মানে দুটি ইলেকট্রন ত্যাগ করে ফেলছে। জিঙ্ক 30, এর ক্ষেত্রে আমরা এখন ইলেকট্রন বিন্যাস করলে 1s2 1s2 2s2 2p6 3s2 3p6 তোমার হচ্ছে 3d10 4s2। শুনেন 4s2 কে স্বাভাবিকভাবে আগে লেখা উচিত, কিন্তু আমি ক্রম বোঝাতে তোমাকে 3dটাকে আগে লিখছি যেন তুমি সহজে বুঝতে পারো। আচ্ছা ঠিক আছে, এরপর আসেন। এবার আমরা জিঙ্কের একটা সুস্থিত আয়ন, মনে করো জিঙ্ক 2+, এটা হিসাব করবো। হিসাব করলে আমরা পাচ্ছি 1s2 2s2 হচ্ছে তোমার পাচ্ছি 2p6 3s2 3p6 এবং পাচ্ছি হচ্ছে কত 3d10। এখানে কত পাচ্ছি 4s 0। এবার খেয়াল করি আমরা যেখানে যেখানে মেনশন করব
সেই জায়গাগুলো খুব ভালো মতো খেয়াল করবো। প্রথমে দেখো, স্ক্যান্ডিয়াম একটা সুস্থিত আয়ন 3d0, আয়রন একটা সুস্থিত আয়ন 3d6, জিঙ্কের একটা সুস্থিত আয়ন 3d10। তার মানে এখানে দুইটা কন্ডিশন, এই যে এই জায়গাতে এবং এই জায়গাতে ডি অরবিটাল শূন্য, অন্য ক্ষেত্রে ডি অরবিটাল পূর্ণ। আমি কি বলছি, সুস্থিত আয়ন হতে হবে। প্রথম কথা, সুস্থিত আয়ন হতে হবে। সুস্থিত আয়নের ক্ষেত্রে যদি ডি অরবিটাল শূন্য কিংবা ডি অরবিটাল পূর্ণ থাকে, তাহলে সেটা হবে কি, ডি ব্লক মৌল, সেটা অবস্থান্তর মৌলের প্রপার্টিস মেনশন করবে না। কিন্তু যে সমস্ত সুস্থিত আয়নের ক্ষেত্রে ডি অরবিটাল আংশিক পূর্ণ অবস্থায় থাকবে, তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তারা কি হবে, অবস্থান্তর মৌল হবে। তাহলে 3 নম্বর পর্যায়ের ক্ষেত্রে, 3 নম্বর পর্যায়ে, কত নম্বর পর্যায়ে, 3 নং পর্যায়ে, আমার এই কথাটা ভালো মতো মাথায় রাখবো। 3 নং পর্যায়ে, 3 নং পর্যায়ে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক ব্যতীত আর বাকি সবাই হচ্ছে কি, অবস্থান্তর মৌল, অর্থাৎ যাদের শেষ কক্ষপথের ইলেকট্রন ডি অরবিটালে যায়, যারা ডি ব্লকের অন্তর্ভুক্ত। 3 নম্বর পর্যায়ে যারা ডি ব্লকের অন্তর্ভুক্ত, তার মধ্যে 4 নম্বর পর্যায়ে, 4 নম্বর পর্যায়ে যারা হচ্ছে ডি ব্লকের অন্তর্ভুক্ত, 4 নম্বর পর্যায়ে যারা হচ্ছে ডি ব্লকের অন্তর্ভুক্ত, তাদের মধ্যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক ব্যতীত বাকি সবাই হচ্ছে কি, অবস্থান্তর ধাতু। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে সুস্থিত আয়নে ডি অরবিটাল শূন্য থাকে, জিঙ্কের ক্ষেত্রে সুস্থিত আয়নে ডি অরবিটাল পূর্ণ থাকে। তাহলে শূন্য এবং পূর্ণ অবস্থায় অবস্থান্তর মৌল হবে না। এখন আমাকে জানতে হবে অবস্থান্তর মৌল সময়ের আসলে বৈশিষ্ট্যটা কি। এখন আমরা জানবো হচ্ছে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য, অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য, অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কিভাবে কিভাবে কয়টা আছে, 5টা বৈশিষ্ট্য একদম ফিক্সড মনে রাখতে হবে। নাম্বার 1, পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করবে। পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করবে, যোজ্যতা প্রদর্শন। নাম্বার 2, রঙিন যৌগ গঠন। নাম্বার 3, জটিল যৌগ গঠন। নাম্বার 4, প্রভাবক রূপে কাজ করে। প্রভাবক রূপে কি করে, কাজ করে। নাম্বার 5, প্যারাচৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে। প্যারাচৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে। তাহলে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কয়টা, 5টা। পরিবর্তনশীল যোজ্যতা, রঙিন যৌগ গঠন, জটিল যৌগ গঠন, প্রভাবক রূপে কাজ করে এবং হচ্ছে কি, প্যারাচৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে। মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এই 5টা বৈশিষ্ট্য আমরা অবশ্যই মনে রাখবো। এই বৈশিষ্ট্যগুলো 5 স্টার এবং সৃজনশীলের কম মার্কের জন্য অনেক সময় আসে। বাস হয়ে গেল। এখন লাস্টে গিয়ে আমরা পরিবর্তনশীল যোজ্যতা মানে বুঝতে পারছি, কেমন বুঝছি। মনে করে এদের ক্ষেত্রে তুমি আয়রন 2+, আয়রন 3+ দেখতে পাও। তাহলে এগুলো কি, পরিবর্তনশীল যোজ্যতা। কিছু ক্ষেত্রে আয়রন 2+, কিছু ক্ষেত্রে আয়রন 3+, পরিবর্তনশীল যোজ্যতা। কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করো, সবসময় সোডিয়াম প্লাসই হয়, তাই না? তাহলে এইগুলো এখানে কিন্তু পরিবর্তনশীল যোজ্যতা আমি পাচ্ছি না। পাচ্ছি কার ক্ষেত্রে, অবস্থান্তর মৌলের ক্ষেত্রে, যারা ডি ব্লকের অন্তর্ভুক্ত। ওকে ফাইন, মোট কথা যারা অবস্থান্তর মৌল সবগুলো ডি ব্লকের, বাট সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। তাহলে আমি কি বললাম, অবস্থান্তর মৌল সমূহ সবাই হচ্ছে কি, ডি ব্লকের মৌল, বাট সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট, রঙিন যৌগ গঠন। বিভিন্ন কালারের যৌগগুলো আমরা দেখতে পাই, যেমন মনে করা হচ্ছে আয়রন 2+ এর ক্ষেত্রে, 3+ এর ক্ষেত্রে বিভিন্ন কালার দেখতে পাচ্ছি, ক্রোমিয়ামের ক্ষেত্রে বেগুনি কালার দেখতে পাচ্ছি, এরকম। জটিল যৌগ গঠন করে, যেমন মনে করো আমি যদি বলি পটাশিয়াম ফেরোসায়ানাইড, Ke4Fe(CN6), এগুলো একটা কি যৌগ, জটিল যৌগ। ঠিক আছে বিনা? আচ্ছা ঠিক আছে। প্রভাবক রূপে কাজ করে, যেমন মনে করা হচ্ছে অ্যামোনিয়া তৈরির ক্ষেত্রে, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরির ক্ষেত্রে তোমরা আয়রন বা হচ্ছে ফেরাস ইউজ করে থাকো, তাই না? আয়রন ইউজ করে থাকো, তাহলে এটা হচ্ছে কি, প্রভাবক রূপে কাজ করতেছে। প্যারাচৌম্বকীয় ধর্ম প্রদর্শন। এখন আমাকে চৌম্বক সম্পর্কে একটা গ্রস আইডিয়া থাকা লাগবে, সেটা হচ্ছে চৌম্বকের প্রকারভেদ পড়ে। চৌম্বকের প্রকারভেদ,
চুম্বকের প্রকারভেদ কথা ভালো করে খেয়াল করবেন। আমরা 3 ধরনের চুম্বক দেখতে পাই। একটা হচ্ছে প্যারাচুম্বক, একটা হচ্ছে ডায়াচুম্বক, প্যারাচুম্বক, ডায়াচুম্বক, আর একটা হচ্ছে ফেরোচুম্বক। আচ্ছা, প্যারাচুম্বক কেন? যাদের ক্ষেত্রে শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসে বিজোড় সংখ্যক ইলেকট্রন পাবা, সে সমস্ত মৌলগুলো বা আয়নগুলোকে বলতেছি আমরা কি? প্যারাচুম্বক। বিজোড় ইলেকট্রন, যে সমস্ত মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রনে আমরা শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসে আমরা কি পাবো? বিজোড় সংখ্যক ইলেকট্রন পাবো, প্যারাচুম্বকের অন্তর্ভুক্ত। ডায়াচুম্বক জোড় সংখ্যক ইলেকট্রন থাকবে। আর ফেরোচুম্বক কারা? ফেরোচুম্বক মনে রাখবা 3টা প্রপার্টিস। কয়টা? 3টা মৌল, মাত্র 3টা মৌল হচ্ছে ফেরোচুম্বকের অন্তর্ভুক্ত। সেই মৌলগুলোকে কোবাল্ট, নিকেল, আয়রন, কোবাল্ট হচ্ছে কি? নিকেল। সংক্ষেপে আমরা মনে রাখবো কি দিয়ে? ফকিন্নি। ঠিক আছে কিনা? ফকিন্নি দিয়ে মনে রাখবে। হ্যাঁ, ফকিন্নি, ফকিন্নি দিয়ে মনে রাখবে। ফ দিয়ে হচ্ছে কি? আয়রন, কি দিয়ে হচ্ছে কি? কোবাল্ট, নি দিয়ে হচ্ছে কি? নিকেল। তাহলে 3টা মৌল, একটা হচ্ছে কি? আয়রন, কোবাল্ট, নিকেল। মনে থাকবে ইনশাল্লাহ? ঠিক আছে। তাহলে ফেরোচুম্বক পদার্থ চলে গেল, ডায়াচুম্বক পদার্থ চলে গেছে, প্যারাচুম্বক পদার্থ চলে গেছে। এখন কথা হচ্ছে এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণের মাত্রাটা কেমন সেটা একটু বলি। প্যারাচুম্বকের ক্ষেত্রে আকর্ষণ আছে খুবই হালকা। আমার হাতে দিকে খেয়াল করো, আকর্ষণ আছে খুবই হালকা, খুবই হালকা আকর্ষণ। ডায়াচুম্বকের ক্ষেত্রে আকর্ষণ নেই, পরস্পর বিকর্ষণ করবে, পরস্পর কি করবে? বিকর্ষণ করবে। আর ফেরোচুম্বকের মধ্যে আকর্ষণ আছে, এখন এই আকর্ষণটা খুবই স্ট্রং আকর্ষণ। কথা বলতে পারছে কিনা? প্যারাচুম্বক আকর্ষণ আছে হালকা, ডায়াচুম্বক আকর্ষণ নাই, বিকর্ষণ করবে। এবং ফেরোচুম্বকের ক্ষেত্রে স্ট্রং ভাবে কি আছে? আকর্ষণ আছে। ভেরি গুড। তাহলে চুম্বকের প্রপার্টিসগুলো আমরা মোটামুটি বুঝতে পারছি, 3টা ক্লাসিফিকেশন কোনটা কি কিভাবে হচ্ছে নেক্সট আরো জানবো। আচ্ছা, এবার আমরা একটু মেইন বই ফেরত আসি। মেইন বই আমাদের কতটুকু পড়া হলো? দেখো, অবস্থান্তর মৌলিক বৈশিষ্ট্যগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। পরিবর্তনশীল যোজ্যতা, রঙিন যৌগ গঠন, জটিল যৌগ গঠন, প্রভাবক রূপে কাজ করে, প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে, মোটামুটি ভাবে শিখা শেষ। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, আমি তোমাকে বলে দিয়েছিলাম 4th নম্বর পর্যায়ে, 4 নম্বর পর্যায়ে ডি ব্লকভুক্ত স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক অবস্থান্তর মৌল নয়। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট চলে আসো। এবার আসো, এবার এই কথাটা ইম্পর্টেন্ট। আমি তোমাকে বলছি ডি ব্লকের মৌল অবস্থান্তর মৌল নয়, কিন্তু সব অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল বটে। বাস শেষ। এবার আসেন, আমাদের জানতে হবে আচ্ছা এবার এফ ব্লক মৌল কি মৌল? এফ ব্লক মৌল, এফ ব্লক মৌল। আচ্ছা, ঠিক আছে। এফ ব্লক মৌলের মধ্যে আমরা 2টা সিরিজ দেখতে পাই। একটা নাম হচ্ছে ল্যান্থানাইট সিরিজ বা হচ্ছে ল্যান্থানাম দিয়ে শুরু হয় যেটা, আর হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ, যেটা অ্যাক্টিনাম দিয়ে শুরু হয়। ঠিক আছে কিনা? তাহলে এই 2টা সিরিজের মধ্যে 15 30টা মৌল আছে, কিন্তু আমরা এখানে এফ ব্লক মৌলের সংখ্যা বলতেছি কয়টা? 27টা। এর পিছনে লজিক কি? এই লজিকটা তোমাদেরকে এখন দেখাই আনবো, কথা ভালো মতো ক্লিয়ার করো। আচ্ছা, আমাদের যে পদের সারণীর মধ্যে দেখো, এখানে আছে হচ্ছে ল্যান্থানাইট। ল্যান্থানাইট আছে তোমাদের কত? ল্যান্থানাইট আছে হচ্ছে তোমার 57 থেকে 71, যেটা ল্যান্থানাম দিয়ে শুরু হয়েছে। অ্যাক্টিনাইট আছে হচ্ছে তোমার 89 থেকে 103, অর্থাৎ টোটালি 15 30টা মৌল আছে। বাট এখানে এই যে ল্যান্থানাম, অ্যাক্টিনাম এবং থুরিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনাম, থুরিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনাম, থুরিয়াম, এই 3টা মৌল এফ ব্লকের অন্তর্ভুক্ত নয়, এরা হচ্ছে ডি ব্লকের অন্তর্ভুক্ত। কেন? এর পিছনে লজিক। কারণ এদের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে এফ অরবিটালে কোনো ইলেকট্রন থাকে না। দ্যাটস ওয়াই এরা কি নয়? এফ অরবিটাল, এফ ব্লকের অন্তর্ভুক্ত নয়। এরা কোন ব্লকের অন্তর্ভুক্ত? ডি ব্লকের অন্তর্ভুক্ত। কোনটা কোনটা বলছি? ল্যান্থানাম, অ্যাক্টিনাম, থুরিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনাম, থুরিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনাম, থুরিয়াম। এছাড়া বাকি এই যে 14টা, এই যে 13টা, এই 13টা মৌল হচ্ছে 14 এবং 13, মোট 27টা মৌল হচ্ছে কি এফ ব্লকের অন্তর্ভুক্ত। আশা করি সবার কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি কি বললাম? আমি বললাম হচ্ছে এফ ব্লকের মৌল আছে 27টা। এর পেছনে লজিক কি? ল্যান্থানাইট সিরিজ পাচ্ছি আমরা, অ্যাক্টিনাইট সিরিজ পাচ্ছি আমরা। এই 2টা সিরিজের ক্ষেত্রে 15 30টা মৌল হওয়ার কথা। বাট অ্যাক্টিনাইট সিরিজের যে সমস্ত মৌল অ্যাক্টিনাম সেটা অন্তর্ভুক্ত নয়। অন্যদিকে ল্যান্থানাম এবং হচ্ছে তোমার অ্যাক্টিনাম এবং হচ্ছে থুরিয়াম, এই 3টা মৌল হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? ডি ব্লকের অন্তর্ভুক্ত। মনে থাকবে ইনশাআল্লাহ? ওকে, ফাইন। এবার নেক্সট আসি। দেখো, এদের একটা অপর নাম আছে, সেই অপর নামটা হচ্ছে অন্ত অবস্থান্তর মৌল। কি মৌল?
অন্ত অবস্থান্তর মৌল। এর পিছনে লজিক কি? যেসব মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে F1 থেকে F13 পর্যন্ত ইলেকট্রন থাকে সেগুলোকে বলা হয় অন্ত অবস্থান্তর মৌল। আমরা ডি ব্লকের ক্ষেত্রে যে মৌলগুলো পাইছিলাম সেগুলোকে বলা হয়তো অবস্থান্তর মৌল, আর এই ক্ষেত্রে বলা হচ্ছে কি অন্ত অবস্থান্তর মৌল। আচ্ছা ঠিক আছে, এবার আরেকটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, এফ ব্লকের যে সমস্ত মৌল 27টা, এই এফ ব্লকের সবগুলো মৌলের অবস্থান হচ্ছে গ্রুপ নাম্বার 3। কত নাম্বার গ্রুপে? 3 নাম্বার গ্রুপে। কত নাম্বার গ্রুপে? 3 নাম্বার গ্রুপে। কত নাম্বার গ্রুপে? 3 নাম্বার গ্রুপে। তাহলে চোখ বন্ধ করে, এফ ব্লক মৌলের সবগুলো মৌলের অবস্থান কত নাম্বার গ্রুপে? 3 নাম্বার গ্রুপে। এরা কত নম্বর পর্যায়ে থাকতে পারে? 6 নাম্বার পর্যায়ে, 7 নাম্বার পর্যায়ে। 6 নাম্বার পর্যায়ে থাকলে হবে ল্যান্থনাইট সিরিজ, 7 নাম্বার পর্যায়ে থাকলে হয় অ্যাক্টিনাইট সিরিজ। কনসেপ্ট ক্লিয়ার? এবার আসেন নেক্সট, কিভাবে তোমার গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হয়, তাই না? গ্রুপ সংখ্যা এস ব্লকের ক্ষেত্রে সর্ববহিস্থ ইলেকট্রন সংখ্যা দেখেই হচ্ছে তুমি গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারবে, ঠিক আছে? পি ব্লকের ক্ষেত্রে 10 যোগ করতে হবে, সর্ববহিস্থ ইলেকট্রনের সাথে কত যোগ করতে হবে? 10 যোগ করতে হবে। ডি ব্লকের ক্ষেত্রে n-1 সংখ্যক ডি এবং ns উপরস্থ ইলেকট্রন সংখ্যা। যেমন তুমি মনে করে পাইছো হচ্ছে এরকম পাইছো 3d 6 4s 2, তাহলে 2 আর 6 মিলে, এই যে 2 আর 6 মিলে কত হয়? 8। তাহলে 8 নাম্বার গ্রুপে শেষ ডি ব্লক মৌল। আর এফ ব্লকের মৌল তো আমি তোমাকে সব বলে দিছি, কত নাম্বার গ্রুপে? 3 নাম্বার গ্রুপে। এফ ব্লক বললে চোখ বন্ধ করে 3 নাম্বার গ্রুপ শেষ। এবার আসো নেক্সট, এখানে পদ সারণী দিয়েছে, পদ সারণীর হচ্ছে বৈশিষ্ট্যগুলো তোমরা জানার চেষ্টা করবা। আচ্ছা ঠিক আছে, এবার চলে আসো এই যে পর্যায় সংখ্যা নির্ণয়। পর্যায় সংখ্যা নির্ণয় আমরা সবাই পারি, পর্যায় সংখ্যা নির্ণয় আমরা সবাই পারি। মনে করো হচ্ছে সোডিয়াম ইলেকট্রোবিন্যাস করছো, ইলেকট্রোবিন্যাস সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 3s1। 3s এর মধ্যে 3 সবচেয়ে বড় সংখ্যা, সেটাই হচ্ছে পর্যায়। আর লাস্টে যেহেতু একটা আছে, সুতরাং এটা হচ্ছে 1 নাম্বার গ্রুপে। এস ব্লকের ক্ষেত্রে লাস্ট কক্ষপথে যতটা ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে তাদের গ্রুপ সংখ্যা। সিম্পল। গ্রুপ সংখ্যা নির্ণয় পারলাম, ইত্যাদি ইত্যাদি, এগুলো ডি ব্লক এফ ব্লকের ক্ষেত্রে পারলাম। এগুলো রেডি করলেই হবে, তোমরা 9 10 পড়ে আসছো, সহজ জিনিস। হ্যাঁ, গ্রুপ সংখ্যা পদ সংখ্যা নির্ণয় এগুলো পারবা। এবার আমাদের যেটা মেইন টপিক, যেটা আমাদের পড়াশোনার জন্য মেইন টপিক, সেটা হচ্ছে বিভিন্ন ব্লকের সাধারণ ধর্মগুলো। বিভিন্ন ব্লকের সাধারণ ধর্মগুলো, যেমন মনে করো এস ব্লকের কিছু সাধারণ ধর্ম আছে, পি ব্লকের কিছু সাধারণ ধর্ম আছে, ডি ব্লক এফ ব্লকের কিছু সাধারণ ধর্ম আছে। সেই ধর্মগুলো খুব সুন্দর মতো আমাদের পড়তে হবে, যেগুলো মেডিকেলের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এসএসসি বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলেন ফার্স্ট অফ অল আমরা জানবো হচ্ছে এস ব্লকের মৌলসমূহের সাধারণ ধর্মগুলো। নাম্বার 1, এস ব্লকের মৌল কাকে বলে আমরা অলরেডি জেনে গেছি। এস ব্লকের মৌল আছে 14টা, তার মধ্যে হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 2 এবং হচ্ছে কি হিলিয়াম। এখানে 13টা আর হিলিয়াম একটা, মোট কয়টা হলো? 14টা শেষ। এস ব্লকের গ্রুপ 1 কে বলে আমরা ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল, আর মৃৎকা ধাতু বা অ্যালকালাইন মেটাল, আর মেটাল শেষ মৃৎকা ধাতু গ্রুপ 2। তাহলে গ্রুপ 1 গ্রুপ 2 পেয়ে গেছি। গ্রুপ 1 গুলো হচ্ছে ক্ষার ধাতু, কারণ হচ্ছে কি এটা যে পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? কার সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে কি ক্ষার ধাতু হয়ে গেল। আর মৃৎকার ধাতুগুলো দেখেন একদম সহজ, মাটিতে পাওয়া যায়, এগুলোকে মাটিতে পাওয়া যায়, এই জন্য মৃৎকার ধাতু। তার মধ্যে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম অক্সাইড ও কার্বনেট মাটি, লবণ মাটি ও মৃত্তিকায় পাওয়া যায়। পানির সাথে বিক্রিয়া করে ক্ষারক উৎপন্ন করে, কি উৎপন্ন করে? হাইড্রোক্সাইড ক্ষারক উৎপন্ন করে। যেমন এই যে দেখো, ক্যালসিয়ামের সাথে পানি বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে, তাই না? ওকে ফাইন, ঠিক আছে। এস ব্লকের ধর্মগুলোর মধ্যে প্রথম বিসমিল্লাহ যেটা, এস ব্লকের ধর্মের মধ্যে বিসমিল্লাহ যেটা, এস ব্লকের মৌলসমূহ নিম্ন গলনাঙ্ক, নিম্ন স্ফুটনাঙ্ক, নিম্ন গলনাঙ্ক, নিম্ন স্ফুটনাঙ্ক, একটা ধর্ম জেনে গেলাম। নেক্সট, এস ব্লকের মৌলসমূহ নরম আর হচ্ছে কি নমনীয় ধাতু। যেমন সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা যায়, নরম বিধায় তো ছুরি দিয়ে কাটা যায়, সিম্পল লজিক জেনে গেলাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট আসো। এস ব্লকের মৌলসমূহ গ্রুপ 1 এর ক্ষেত্রে NS1, অর্থাৎ দেখুন একটা মাত্র ইলেকট্রন দান করে প্লাস আয়নে পরিণত হয়, যেমন মনে করো সোডিয়াম প্লাস, লিথিয়াম প্লাস, এরকম। আচ্ছা, আর গ্রুপ 2 এর ক্ষেত্রে দুইটা ইলেকট্রন দান করে, বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, এমনকি ইলেকট্রন বিন্যাস লাভ করে, অর্থাৎ 2+ আয়ন তৈরি হয়। গ্রুপ 1 এর ক্ষেত্রে 1+ আয়ন তৈরি হয়, সিম্পল লজিক। এবার নেক্সট আসুন, 4 নাম্বার যেটা পয়েন্ট, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সমস্ত মৌলের আয়নে শেষ কক্ষপথে জোড় সংখ্যক ইলেকট্রন থাকে, তারা কিন্তু রঙিন যৌগ প্রদর্শন করে না।
যাদের ক্ষেত্রে বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে তারা কিন্তু রঙিন যৌগ প্রদর্শন করে। এই পয়েন্টটা বুঝতে হইলে আপনাকে একটু করে নোট করতে হবে। সেই নোটটা হচ্ছে, মনে করেন আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, আমি পাচ্ছি 1s2 2s2 2p6 3s1। সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস করলাম 1s2 2s2 2p6 3s0। এখানে লাস্ট কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 8টা। ইলেকট্রন আছে কয়টা? 8টা, যা একটা জোড় সংখ্যা। সুতরাং এ সমস্ত যৌগের ক্ষেত্রে স্বাভাবিকভাবে রঙিন যৌগ প্রদর্শিত হয় না, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। এস ব্লকে এবং এখন মনে করা হচ্ছে গ্রুপ সংখ্যা 1 এর ক্ষেত্রে দেখেন। এবার গ্রুপ নাম্বার 2 এর ক্ষেত্রে যেটা দেখেন, ম্যাগনেসিয়াম 2+ এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 শেষ। কারণ দুটো ইলেকট্রন চলে গেছে, আর বাকি 10টা থাকবে। লাস্ট কক্ষপথে এটা আছে কয়টা? সেম 8টা, যা একটা জোড় সংখ্যা, ফলে বর্ণ প্রদর্শন করে না। কিন্তু কিছু ব্যতিক্রম আছে। কেমন ব্যতিক্রম? খেয়াল করুন ব্যতিক্রমগুলো খেয়াল করুন। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ডাইক্রোমেট, ক্রোমেট ইত্যাদি লবণসমূহ কি বর্ণ প্রদর্শন করে। তারা যে সমস্ত মৌলের লাস্ট কক্ষপথের ইলেকট্রন বিন্যাসে জোড় সংখ্যক ইলেকট্রন থাকে তারা স্বাভাবিকভাবে বর্ণ প্রদর্শন করে না, কিন্তু কিছু এক্সেপশনাল আছে। এই যে ম্যাঙ্গানেট, ডাইক্রোমেট, ক্রোমেট ইত্যাদি। এবার আসেন ক্যাটায়ন সমূহ। বিজোড় ইলেকট্রন না থাকলে, আমি তোমাকে বলছি ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে কি বিজোড় হবে নাকি জোড় হবে? অবশ্যই জোড় হবে। তাহলে বিজোড় ইলেকট্রন না থাকে এর হবে কি ডায়াম্যাগনেটিক। চুম্বক ক্ষেত্র দ্বারা কি হবে? বিকর্ষিত হবে। ডায়াম্যাগনেটিক মানে কি? বিকর্ষণ। প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে হালকা আকর্ষণ, ফেরোম্যাগনেটিক মানে হচ্ছে তীব্র আকর্ষণ। এবং এই যৌগের ক্ষেত্রে গ্রুপ 1 এর ক্ষেত্রে আয়নীকরণ শক্তি কম হবে, গ্রুপ 2 এর ক্ষেত্রে আয়নীকরণ শক্তি বেশি হবে। অর্থাৎ পজিশনের বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। তাহলে গ্রুপ 1 এর ক্ষেত্রে কম হবে, গ্রুপ 2 এর ক্ষেত্রে আরেকটু বেশি হবে, গ্রুপ 13 এর ক্ষেত্রে আরেকটু বেশি, 14 এবার বাড়তে থাকবে। এবার আসেন এস ব্লকের মৌলসমূহ হচ্ছে তীব্র তড়িৎ মানে ধনাত্মক মৌল, তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। আচ্ছা ঠিক আছে। এবং এদের ক্ষেত্রে তীব্র বিজারক রূপে কাজ করে। এবং বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যতীত বাকি সবাই হচ্ছে বুনসেন শিকায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করে। বেরিলিয়ামও বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করবে না, ম্যাগনেসিয়ামও বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করবে না। এছাড়া বাকি যে সমস্ত মৌল সবগুলো কি বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করবে। এর পিছনে একটা লজিক আছে, সেই লজিকটা ভালো করে দেখি। বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম ধাতুর পরমাণু তুলনামূলকভাবে আকারে ছোট। এদের নিউক্লিয়াস দ্বারা যোজ্যতা ইলেকট্রন অধিক আকৃষ্ট হয়, ফলে আয়নীকরণ শক্তি অন্য সব এস ব্লকের চেয়ে বেশি হয়। বনসেন শিকার তাপে এসব মৌলের যোজ্যতা স্তরের ইলেকট্রন উদ্দীপিত হয়ে উচ্চতর শক্তি স্তরে উন্নীত হতে পারে না। এই কারণে এরা বনসেন শিকায় বর্ণ সৃষ্টি করে না। তাহলে কেমনে বলবা? পরীক্ষার খাতায় কেমনে সাজিয়ে লিখবা? বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আকারটা ছোট, ফলে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণটা বেশি। বুনসেন শিকায় এরা ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন উদ্দীপিত হয়ে উচ্চতর শক্তি স্তর কি হতে পারে না, স্থানান্তরিত হতে পারে না বা উন্নীত হতে পারে না। দ্যাটস ওয়াই এদের ক্ষেত্রে বিশেষ কোনো বর্ণ সৃষ্টি হয় না। অন্যান্য যৌগের ক্ষেত্রে বর্ণ সৃষ্টি হতে পারে। যেমন মনে করো তোমাকে বলি সোডিয়ামের বর্ণ কি? সোনালী হলুদ, সোনালী হলুদ। মনে করো তোমাকে বলি আমি ক্যালসিয়ামের বর্ণ কি? ইটের মতো। বুনসেন শিকার কথা বলছি, বুনসেন শিকায় ক্যালসিয়ামের বর্ণ কেমন? ইটের মতো লাল। আবার মনে করি আমি বলি পটাশিয়াম হালকা বেগুনি। পটাশিয়াম হচ্ছে কি? হালকা বেগুনি। তাহলে 3টা কালার, সোডিয়াম সোনালী হলো, ক্যালসিয়াম ইটের মতো লাল, পটাশিয়াম হালকা বেগুনি। এগুলো পণ্য প্রদর্শন করে কোথায়? বনসেন শিকায়। বাট বেরিলিয়াম ম্যাগনেসিয়াম পণ্য প্রদর্শন করে না। কনসেপ্ট ক্লিয়ার? আই হোপ। ওকে ফাইন, নেক্সট আসেন। এই সমস্ত বিক্রিয়াগুলো তোমার লাগতেছে না আপাতত। এস ব্লকের রাসায়নিক বিক্রিয়াগুলো বুঝে মনে রাখার নিয়ম। এস ব্লকের রাসায়নিক বিক্রিয়াগুলো ভালো মতো খেয়াল করো। নাম্বার 1, এরা অধাতুর সাথে আয়নিক যৌগ গঠন করতে পারে। ধাতু এবং অধাতু মিলে কি যৌগ গঠিত হয়? আয়নিক যৌগ গঠিত হয়। নাম্বার 2, নাইট্রাইট ও কার্বাইডের আদ্র বিশ্লেষণ। সব সময় আমার একটা কথা মনে রাখবা, নাইট্রাইটের আদ্র বিশ্লেষণ করলে তুমি পাবা হচ্ছে অ্যামোনিয়া। কি পাবা? অ্যামোনিয়া। কার্বাইডের আদ্র বিশ্লেষণ করলে তুমি পাবা হচ্ছে ইথাইন বা এসিটিলিন। ইথাইন বা কি? এসিটিলিন। আচ্ছা ঠিক আছে। আর ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ করলে ক্লোরাইডে যদি আদ্র বিশ্লেষণ করো সেক্ষেত্রে পাবা হচ্ছে ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ করলে সেক্ষেত্রে পাবা হচ্ছে HCl। তাহলে ভাইয়া 3টা জিনিস শিখে দিছে। নাইট্রেটের আদ্র বিশ্লেষণ অ্যামোনিয়া, কার্বাইডের আদ্র বিশ্লেষণ এসিটিলিন, ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ
HCl। আর্দ্র বিশ্লেষণ মানে চোখ বন্ধ করে পানির সাথে বিক্রিয়া। কার সাথে বিক্রিয়া? পানির সাথে বিক্রিয়া। দেখো ম্যাগনেসিয়াম নাইট্রেট পানির সাথে বিক্রিয়া করছে, অ্যামোনিয়া উৎপন্ন করছে, তাই না? এই কথাগুলো লিখে নিছো। নাইট্রেটের সাথে বিক্রিয়া করলে অ্যামোনিয়া, কার্বনের সাথে হচ্ছে অ্যাসিটিলিন, ক্লোরাইডের থেকে হচ্ছে কি HCl। দ্যাটস অল। এবার আসেন ম্যাগনেসিয়াম কার্বাইড অ্যাসিটিলিন উৎপন্ন করছে, তাই না? শেষ। তাহলে আমরা এবার পানি সহ বিক্রিয়া আমরা সবাই পড়ছি। গ্রুপ 1 পানির সাথে বিক্রিয়া করে, গ্রুপ 1 পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ক্ষার উৎপন্ন করে, তাই জন্য হচ্ছে কি ক্ষার ধাতু। আর গ্রুপ 2 সমূহ হচ্ছে মাটির উপাদানের সাথে থাকে, একই সাথে ক্ষারক উৎপন্ন করে, এই জন্য হচ্ছে কি মৃৎক্ষার ধাতু। এগুলো আমরা জানি। অ্যাসিড থেকে হচ্ছে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে। এস ব্লকের মৌলসমূহ অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। শেষ। এবার মেইন একটা কথা আসছে, এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সোডিয়াম ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় কেন? সোডিয়াম ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় কেন? এর পিছনে লজিকগুলো দেখো। ফার্স্ট অফ অল, সোডিয়াম হচ্ছে একটা সক্রিয় ধাতু, অতীব সক্রিয় ধাতু, যেটা বায়ু অক্সিজেনের সাথে বা হচ্ছে বিক্রিয়া করতে পারে, একই সাথে পানির সাথে বিক্রিয়া করতে পারে। তাহলে এটা বায়ুতেও রাখা যাবে না, পানিতেও রাখা যাবে না, তাই না? তাহলে এটাকে এমন একটা যৌগের সাথে রাখতে হবে যার সাথে সে বিক্রিয়া করতে পারে না। তোমরা সবাই একটা যৌগের নাম শুনে আসছো, সেটা হচ্ছে প্যারাফিন। প্যারাফিনগুলো সাধারণত অন্য কোনো যৌগের সাথে কি করে না, বিক্রিয়া করে না। তাহলে আমাদের এমন একটা যৌগ সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে প্যারাফিন ধর্ম আছে বা হচ্ছে নিষ্ক্রিয় ধর্ম আছে। যেমন মনে করো কেরোসিন। কেরোসিন হচ্ছে এক ধরনের অ্যালকেন, আর অ্যালকেন সমূহ সাধারণত কি হয়ে থাকে? প্যারাফিন হয়ে থাকে। সুতরাং আমরা সোডিয়ামকে সংরক্ষণ করার জন্য কেরোসিন ব্যবহার করবো। এর পেছনে আবার বিক্রিয়া করে দেখি। ফার্স্ট অফ অল, সোডিয়ামকে যদি আমরা বায়ুতে রাখি তাহলে হচ্ছে সে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম অক্সাইড উৎপন্ন করে ফেলবে। এই সোডিয়াম অক্সাইড আবার কার্বনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে ফেলবে। তাহলে বায়ুতে রাখা যাবে না। একই সাথে সোডিয়ামের সাথে পানি বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবো। হাইড্রোজেন প্লাস পানি মিলে আবার কি পানি তৈরি করলো এবং হচ্ছে তাপ তৈরি করছে, তাই না? তাহলে পানির সাথেও রাখা যাচ্ছে না, বায়ুর সাথেও রাখা যাচ্ছে না। এই জন্য এটাকে একটা নিষ্ক্রিয় তরল পদার্থ বা নিষ্ক্রিয় যৌগ প্যারাফিন অর্থাৎ কেরোসিনের মধ্যে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। ফলে সোডিয়াম কারোর সাথে বিক্রিয়া করতে পারবে না। দেখি ততক্ষণ তোমরা এটা আনসার করো। আমাদের পর্যায় সারণীতে অপদার্থ সংখ্যা কতটি? আমাদের পর্যায় সারণীতে অপদার্থ সংখ্যা কতটি? 3, 2, 1 বলো। আমাদের পর্যায় সারণীতে অপদার্থ সংখ্যা কতটি? আনসার হবে 6টি। আনসার হবে কয়টি? 6টি। সেই 6টি কি কি ভালো করে দেখা দিচ্ছি, খেয়াল করো। আচ্ছা, এই যে পর্যায় সারণীর মধ্যে দেখেন, বোরন, সিলিকন, আর্সেনিক, সেলোরিয়াম, অ্যান্টিমনি, টেলোরিয়াম। আর্সেনিক, সেলোরিয়াম, অ্যান্টিমনি, টেলোরিয়াম, সিলিকন, বোরন, বোরন, সিলিকন, বোরন, সিলিকন, আর্সেনিক, সেলোরিয়াম, অ্যান্টিমনি, টেলোরিয়াম। এই মৌলসমূহকে বলা হয় হচ্ছে তোমাদের অপদার্থ। মোট কয়টা হইল? 6টা। দ্যাটস এনাফ, আর লাগবে না। আচ্ছা ঠিক আছে, এবার আসো পি ব্লকের সাধারণ ধর্মগুলি। আমরা এখন জানবো হচ্ছে কি পি ব্লকের সাধারণ ধর্মগুলো। পি ব্লকের সাধারণ ধর্মগুলোর মধ্যে প্রথম যেটা কথা সেটা হচ্ছে পি ব্লকের মৌলগুলোকে বলা হয় প্রতিনিধি মৌল। কি মৌল? প্রতিনিধি মৌল। এরা এস ব্লক ও পি ব্লকের মৌলসমূহকে আদর্শ বা প্রতিনিধি মৌল বলা হয়, কারণ এরা হচ্ছে সাধারণ নিয়মগুলো কি মেনে চলে, আহ্বান নিয়ম মেনে চলে, এই জন্য এগুলো বলা হয় কি প্রতিনিধি মৌল। তাহলে প্রশ্ন আসতে পারে আদর্শ বা প্রতিনিধি মৌল বলা হয় কাকে? এস ব্লক এবং পি ব্লকের মৌলসমূহকে। একটা এমসিকিউ ক্লিয়ার। নেক্সট আসেন পি ব্লকের ধর্মগুলোর মধ্যে প্রথমে আছে নব আবিষ্কৃত মৌল। আমরা একটু আগে পরে আসছি, এই যে নিউনিয়াম, ফ্লোরবিয়াম, মস্কোবিয়াম, লিভারমোরিয়াম, টেনিসিন, ওগানেসান ইত্যাদি সহ 34টা মৌল আছে। তার মধ্যে ধাতুও আছে, অবধাতুও আছে, মেটালয়েড বা হচ্ছে কি অধাতুও আছে। অবধাতুর অপর নাম হচ্ছে মেটালয়েড। সোজা হিসেবে ধাতু আছে হচ্ছে 12টা, অবধাতু আছে 6টা, যেটা একটু দেখেছি বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলোরিয়াম। এগুলো হলো কি সেমিকন্ডাক্টর। ওকে, পি ব্লকের বেশিরভাগই হচ্ছে কি তড়িৎ-ঋণাত্মক অধাতু। একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে দ্রুত ইলেকট্রন কি পায়? বৃদ্ধি পায়। একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পি ব্লকের বিজারণ ক্ষমতা হ্রাস পায়, তার মানে কি জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আচ্ছা, একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে পারমাণবিক সংখ্যার সাথে সাথে কি পাই? আকারও বৃদ্ধি পায়। ঠিক আছে, এগুলো জানতে পারলাম। এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে মৌলসমূহের বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং সমযোজী যৌগ এবং আয়নিক যৌগ সৃষ্টি করে পি ব্লকের মৌলসমূহ। পি ব্লকে পরিবর্তনশীল জারণ অবস্থা দেখা যায়, যেটা খুব মাইনর প্রপার্টিস, না বললে সমস্যা নেই। পি ব্লকের মধ্যে কিছু গ্রুপ আছে যেগুলো স্পেশাল, যেমন মনে করা হচ্ছে গ্রুপ নাম্বার 15, সেটাকে বলা হচ্ছে নিকটোজেন। নিকটোজেন মানে হচ্ছে শ্বাসরোধকারী। নিকটোজেন মানে কি
শ্বাসরোধকারী। আবার মনে করো আছে গ্রুপ 16 বলা হচ্ছে সালকোজেন, যারা আকরিক উৎপন্ন করে তাকে বলা হয় কি সালকোজেন। আচ্ছা ঠিক আছে, বা আকরিক উৎপন্নকারী। গ্রুপ 17 বলা হচ্ছে হেলোজেন মানে হচ্ছে কি সামুদ্রিক লবণ প্রস্তুতকারী। তাহলে এই বিষয়টুকু তোমাকে জানতে হবে। ঠিক আছে, এখন আসো গ্রুপ 18 বলা হচ্ছে তোমাদের নিষ্ক্রিয় মৌল। এই নিষ্ক্রিয় গ্যাস সমূহের বিশেষ কিছু ব্যবহার আমরা এখন পড়বো। নাম্বার 1 হচ্ছে হিলিয়াম সম্পর্কে তোমাকে আইডিয়া দিতে হয়। তাহলে আসেন আমরা একটা অক্সিজেন সিলিন্ডার সম্পর্কে একটা আইডিয়া নিয়ে আসি। মনে করো এটা একটা অক্সিজেন সিলিন্ডার। এই অক্সিজেন সিলিন্ডারের মধ্যে তোমার অবশ্যই অক্সিজেন থাকবে, একসাথে হিলিয়ামও থাকবে। তুমি এখন বলো এই অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন বেশি থাকবে নাকি হিলিয়াম বেশি থাকবে? তোমার আইডিয়া কি বলবে? অক্সিজেন বেশি থাকবে নাকি হিলিয়াম বেশি থাকবে? আচ্ছা শুনেন, যারা বলতেছেন অক্সিজেন বেশি থাকবে তাদের ক্ষেত্রে কনসেপ্টটা ভুল। আমাদের এখানে অক্সিজেন থাকবে হচ্ছে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন থাকবে 20%, হিলিয়াম থাকবে 80%। অক্সিজেন সিলিন্ডারের ক্ষেত্রে তোমার অক্সিজেন থাকবে 80%, হিলিয়াম থাকবে 20%। এর পেছনে কারণ কি? আমাদের যে এনভায়রনমেন্ট বা হচ্ছে পরিবেশ, এই পরিবেশে অক্সিজেনের পরিমাণ কত? 21%, মানে কাছাকাছি, বা হচ্ছে তোমার সুন্দর করে বললে 20.8%, তাই না? ওকে ফাইন, এবার ভালো করে বুঝে। এইটুকুর মধ্যে পরিবেশে অক্সিজেন আছে 20.8%, তার মানে আমাদের শরীরের জন্য অ্যাকচুয়ালি অক্সিজেন প্রয়োজন 20-এর কাছাকাছি। এখন অক্সিজেন যদি আমি 100% দিয়ে দিই, তাহলে আমি যখন অক্সিজেনগুলো 100% ইনটেক করবো, সেই ক্ষেত্রে আমাদের শরীরে অক্সিজেন টক্সিসিটি সৃষ্টি হতে পারে। অক্সিজেন টক্সিসিটি কি হতে পারে? সৃষ্টি হতে পারে। ফলে শরীরে বিভিন্ন জায়গায় জ্বালাপোড়া বা সামথিং কিছু হতে পারে, বার্নিং হতে পারে। কারণ অক্সিজেন হচ্ছে জ্বালাধর্মী বা দহনে সহায়তা করে। তাহলে সেলের মধ্যে বার্নিং হতে পারে বা জ্বালাপোড়া হতে পারে খুব ঠান্ডা মাথায়। অক্সিজেন টক্সিসিটি সৃষ্টি হতে পারে। ফাইন, জেনে গেলাম। এখন যেটা মেইন কথা সেটা হচ্ছে, তাহলে আমাদের অক্সিজেন সিলিন্ডার 100% অক্সিজেন ইউজ করা যাবে না, গেলে আমাদের শরীরের জন্য ক্ষতি হতে পারে। এই জন্য আমরা এখন অক্সিজেন দিলাম 20% আর হিলিয়াম দিলাম 80%। তোমার মনে প্রশ্ন আসতে পারে, এর দুই কিছু থাকতে আমরা হিলিয়াম কেন দিলাম? হিলিয়াম হলো একটা নিষ্ক্রিয় গ্যাস, এটা যদি আমার শরীরের ভিতরে হয়ে যায় কোনো সমস্যা নেই, কারণ অন্য কোনো কিছুর সাথে বিক্রিয়া করবে না। দ্যাটস ওয়াই অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন দেওয়া হয় 20%, হিলিয়াম দেওয়া হয় 80%। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। এবার আসেন মেইন বই ফেরত আসি। তাহলে এবার আমরা এই ব্যবহারগুলো ভালো মতো পড়বো। হিলিয়াম সবচেয়ে হালকা গ্যাস পদের সান্নিধ্যে, সেটার নাম হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের পরে যদি কোনো একটা হালকা গ্যাস থাকে সেটা হচ্ছে হিলিয়াম। এটিও অদাহ্য এবং হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের বেলুন উত্তোলন ক্ষমতা 92%। অর্থাৎ আমরা যে বেলুনগুলো ফুলাই সেগুলো খুব সহজে আকাশের দিকে উঠে না বা হচ্ছে উড়ে না। কিন্তু দেখবে যে কিছু প্রোগ্রামে এভাবে তুমি বেলুন ধরে ছেড়ে দিছো, সাঁ করে উঠে যাচ্ছে। কারণ কি? এখন আমরা কি ইউজ করতেছি? হিলিয়াম ইউজ করতেছি। হিলিয়াম প্রায় 92% বেশি এফিসিয়েন্সি দিয়ে বেলুন উপর তুলতে পারে। এছাড়াও শ্বাস প্রশ্বাসের কাজে আমরা অক্সিজেন সিলিন্ডারে 80% হিলিয়াম এবং 20% অক্সিজেন ব্যবহার করে থাকি। এবার আসলে নিয়ন হচ্ছে উজ্জ্বল লাল বর্ণের, কুয়াশার মধ্যেও দৃশ্যমান। তাই উড়ন্ত বিমানের পাইলটগণ উজ্জ্বল বর্ণের নিয়ন আলোর সংকেত কি করে থাকে? ব্যবহার করে থাকে। এছাড়াও নিষ্ক্রিয় গ্যাস অথবা মার্কারি বাষ্প মিশ্রিত থাকে। আর্গনের পরিমাণ সবচেয়ে বেশি মানে বায়ুমণ্ডলে, সেটা হচ্ছে কত? 0.93%। অর্থাৎ বায়ুমণ্ডলে যতগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে তার মধ্যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে কি? আর্গন। এখন আর্গন পরিবেশে হচ্ছে কি নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ বৈদ্যুতিকভাবে নিষ্ক্রিয় পরিবেশ মানে বিরাজমান করতে এই আর্গনটা কি করা হয়? ব্যবহার করা হয়। ক্রিপ্টন এবং জ্যানন ইউজ করা হয় ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব, অর্থাৎ আমাদের যে মোবাইলে যে ফ্ল্যাশ আছে সেখানে ইউজ করা হচ্ছে কি? ক্রিপ্টন এবং জ্যানন। আর আছে হচ্ছে রেডন ইউজ করা হয় ক্যান্সারের চিকিৎসায়। আমরা অনেকে নাম শুনছি কেমোথেরাপি, ওই কেমোথেরাপি ট্রিটমেন্ট করতে গেলে এই রেডনটা ইউজ করা হয়ে থাকে। ওকে ফাইন, আমাদের মোটামুটিভাবে এই পি ব্লকের নিষ্ক্রিয় গ্যাস সমূহ পড়া শেষ। এবার আসো পি ব্লকের রাসায়নিক ধর্ম। পি ব্লকের রাসায়নিক ধর্মগুলো একদম সহজ। দেখো নাম্বার 1, দাতব এবং অদাতব দ্বিমৌল যৌগ গঠন খুব সহজ। দেখো অম্লধর্মী অক্সাইড গঠন, বোরনের অক্সাইডের সাথে বিক্রিয়া করে অর্থোবোরিক অ্যাসিড মেটাবোরিক অ্যাসিড তৈরি করছে না? অর্থোবোরিক অ্যাসিড মেটাবোরিক অ্যাসিড, এই যে অর্থোবোরিক অ্যাসিড মেটাবোরিক অ্যাসিড তৈরি করছে। খুব ভালো কথা। উপধর্মী অক্সাইড গঠন, এখন কথা হচ্ছে উপধর্মী অক্সাইড কার? যে সমস্ত অক্সাইড অম্ল এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করতে পারে সেই সমস্ত অক্সাইডগুলোকে বলি আমরা উপধর্মী অক্সাইড। যারা অম্ল এবং ক্ষার কারোর সাথে বিক্রিয়া করতে পারে না সেই সমস্ত অক্সাইডগুলোকে আমরা বলি হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। তাহলে উপধর্মী অক্সাইড অম্ল এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে, নিরপেক্ষ অক্সাইড কারোর সাথে বিক্রিয়া করতে পারে না। আচ্ছা, এখন উপধর্মী অক্সাইডের একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। অম্ল
অন্যের সাথে বিক্রিয়া করছে, কার সাথে বিক্রিয়া করে। যখন অন্যের সাথে বিক্রিয়া করে তখন এটা কাজ করে ক্ষার রূপে, যখন কার সাথে বিক্রিয়া করে তখন এটা কাজ করে অম্ল রূপে। আচ্ছা ঠিক আছে, তরে মানে বিক্রিয়া করে একটা সুন্দর যৌগ তৈরি করছে যার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। এই সংকেতটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তাহলে এটা সবাই অবশ্যই বেশি বেশি করে পড়বে। আচ্ছা নেক্সট আসেন, এবার আমরা একটা যৌগ পড়তেছি, দেখেন তার একটা বিক্রিয়া আছে ধাতব ক্লোরাইড এবং নাইট্রেটের আদ্র বিশ্লেষণ। তোমাকে একটু আগে পড়ে আসছে, ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়, নাইট্রাইটের আদ্র বিশ্লেষণ করবে, আই হোপ পারবা। এবার আসেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার, ওকে ফাইন। প্রথমে আমাকে ডাইমার সম্পর্কে একটা সুন্দর আইডিয়া থাকা লাগবে, নাহলে আমি এটা আনসার করতে পারবো না, তাই না বলো? আচ্ছা ঠিক আছে, ডাইমার সম্পর্কে তাহলে তোমাদের একটা সুন্দর একটা আইডিয়া দিই, ভালো করে খেয়াল করো। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এর সাথে আমরা দুইটা দিলাম, কারণ আমরা জানি মনোমার মানে হচ্ছে একটা, ডাইমার মানে হচ্ছে দুইটা, তাহলে দুইটা নেওয়ার ফলে আমরা একটা ডাইমার পাবো। সেই ডাইমারটা হচ্ছে Al2Cl6। অ্যালুমিনিয়াম একটা ছিল, দুটো হয়ে গেছে, ক্লোরিন তিনটা ছিল, ছয়টা হয়ে গেছে। এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমারের গঠনটা কাঁদে লিখবা, প্রথমে দুইটা অ্যালুমিনিয়াম এভাবে লিখে নিবা, দুইটা অ্যালুমিনিয়াম এভাবে লিখে নিবা, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এর ফাঁকে একটা ক্লোরিন, এই ফাঁকে একটা ক্লোরিন, এই ফাঁকে একটা ক্লোরিন, এই ফাঁকে একটা ক্লোরিন দিয়ে দিবা। আচ্ছা এই লাগালো আমি উপর দিকে সরাই দিই, খেয়াল করো। এবার আমরা সবাই জানি অ্যালুমিনিয়াম হলো ত্রিযোজী, তাহলে তিনটা করে বন্ধন ফর্মেশন করবে, তাহলে এখানে তিনটা করে বন্ধন ফর্মেশন হবে। দেখো এই ক্লোরিনের সাথে একটা, এর 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 সাথে একটা। এখনো এই দুইটা যৌগের মধ্যে কোনো ধরনের কানেকশন বিল্ড আপ হয়নি, মানে কানেকশন বিল্ড আপ করার জন্য অ্যালুমিনিয়ামের তো আর কোনো হাত ফাঁকা নাই, কারণ সে হলো ত্রিযোজী, তিনটা হাতে ফিলাম, এর সাথে একটা, এর সাথে একটা, এর সাথে একটা। এবং আমরা এটাও জানি একটা বন্ধন গঠন করতে হলে ইলেকট্রন লাগে হচ্ছে দুইটা। এই বন্ধনের ক্ষেত্রে ক্লোরিন একটা শেয়ার করছে, অ্যালুমিনিয়াম একটা শেয়ার করছে, মোট দুইটি ইলেকট্রন, এখানেও সেম, এখানেও সেম, এখানেও, এখানে, এখানে, তাহলে ইলেকট্রন শেয়ার করা শেষ। এখন অ্যালুমিনিয়ামের এক্সট্রা কোনো ইলেকট্রন নেই, বাট ক্লোরিনের ক্ষেত্রে আমরা সবাই জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 17। তাহলে ও লাস্ট কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা, 7টা, তার মধ্যে বিক্রিয়া করছে কয়টা, একটা, তার মানে আরো 3টা বা 3 জোড়া ইলেকট্রন কি আছে, 3 জোড়া ইলেকট্রন কি আছে বাকি আছে। ওই 3 জোড়া থেকে এক জোড়া, ওই 3 জোড়া থেকে এক জোড়া ইলেকট্রন দিয়ে সে হচ্ছে একটা বিশেষ ধরনের বন্ধন গঠন করবে। এই জোড়া বন্ধন এখানে দিল, এই জোড়া বন্ধন এখানে দিল, সেই বন্ধনের নাম হচ্ছে সন্নিবেশ বন্ধন। কি বন্ধন, সন্নিবেশ বন্ধন। তাহলে এই বন্ধনের নাম হচ্ছে সন্নিবেশ বন্ধন। আচ্ছা এবার প্রশ্ন আসতে পারে সন্নিবেশ বন্ধন কাকে বলে। সন্নিবেশ বন্ধন হচ্ছে কোন যৌগ গঠনকালে বা কোন বন্ধন গঠনকালে, কোন বন্ধন গঠনকালে, আমি সুন্দর মতো লিখে দিচ্ছি, খেয়াল করবে, কোন বন্ধন গঠনকালে শেয়ারকৃত ইলেকট্রন যদি একটি পরমাণু কর্তৃক শেয়ার করা হয়, শেয়ারকৃত ইলেকট্রন যদি একটি পরমাণু কর্তৃক শেয়ার করা হয়, ফলে যে বন্ধনটি গঠিত হয় তাকে আমরা বলি সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন। তারা সন্নিবেশ সমযোজী বন্ধন এখানে গ্রহণ করছে কে, ক্লোরিন, কারণ দুইটি ইলেকট্রন দিছে কে, ক্লোরিন, দুইটি ইলেকট্রন দিছে কি, ক্লোরিন, ফলে এখানে গঠিত হয়েছে কি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার আসলে আমাকে এই চিত্রটা খুব সুন্দর মতো দিতে হবে, মনে থাকবে এভরিওয়ান? ওকে ফাইন, ঠিক আছে। এখন আর কি কি ব্যাখ্যা লিখবা, ব্যাখ্যার মধ্যে লিখবা হচ্ছে প্রত্যেক অ্যালুমিনিয়াম একটা করে ইলেকট্রন শেয়ার করছে এবং ক্লোরিন একটা করে ইলেকট্রন শেয়ার করছে, ফলে এখানে বন্ধন জোড় ইলেকট্রন পাচ্ছে দুইটা, মোট ইলেকট্রন হচ্ছে কয়টা, 6টা। কিন্তু অষ্টক পূরণের উদ্দেশ্যে তাকে আরো 2টি ইলেকট্রন দরকার, সেই 2টি ইলেকট্রন শেয়ার করছে, এই ক্লোরিন শেয়ার করে একটা বন্ধন গঠন করছে, জানা হচ্ছে কি সন্নিবেশ সমযোজী বন্ধন, ফলে গঠিত হয়েছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার। এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও তাই, এখানে শেয়ারকৃত ইলেকট্রন দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, মোট হয়ে গেছে কয়টা, 6টা। তার লাগবে কয়টা, 8টা। তাহলে আর 2টা প্রয়োজন আছে না, সেই প্রয়োজন 2টা দিছে এই ক্লোরিন দিয়ে গঠন করছে কি সন্নিবেশ সমযোজী বন্ধন, ফলে এখানে অষ্টক পূর্ণ হয়েছে এবং গঠিত হয়েছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার Al2Cl6, মনে থাকবে? আই হোপ পারবা। ঠিক আছে, আর মেইন বই ফেলতে আসে। তাহলে মেইন বইও আমাদের সেম কথাগুলো বলতেছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার অণুর গঠন।
অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার অণুর গঠন। এখানে কি বলতেছে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম পরমাণু জোড়া স্তরে 3 জোড়া ইলেকট্রন থাকে এবং অষ্টক অপূর্ণ থাকে। তাহলে অষ্টক পূর্ণ করার জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়ামের পার্শ্ববর্তী ক্লোরিন নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদান করে সন্নিবেশ বন্ধন গঠন করে ডাইমার সৃষ্টি করে, যেখানে আমাদের বন্ড অ্যাঙ্গেল থাকে হচ্ছে কত ডিগ্রি, 79 ডিগ্রি, এবং বিপরীতে বন্ধন বাইরের দিকে থাকা হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল কত, 79, আর এখানে হচ্ছে তোমার 118। এই হচ্ছে আমাদের কি বন্ড ফরমেশন। তাহলে আমি এখানে বন্ধন পেলাম কত, 79, আর বাইরের দিকে বন্ধন পাইছি কত, 118। আই হোপ মনে থাকবে সবার। ঠিক আছে, বাস ঠিক আছে, এবার নিচে আসে। এবং দেখেন 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডাইমার অণু ভেঙে মনোমারে পরিণত হয় এবং সরাসরি বাষ্প আকারে উদ্যোপাদিত হয়। তাহলে উদ্যোপাদিত হয় যে সমস্ত পদার্থ সেগুলোকে বলো, সেগুলো হচ্ছে তোমার উদ্বায়ী পদার্থ হিসেবে পরিচিত। এই উদ্বায়ী পদার্থগুলো বা উদ্যোপাদিত পদার্থ কি কি আছে, আমাদের উদ্যোপাদিত পদার্থগুলো কি কি আছে। নাম্বার 1, আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই, অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল আছে, বেনজিন আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার আছে ইত্যাদি। ঠিক আছে কিনা, এগুলো মনে রাখতে হবে। এছাড়াও ন্যাফথালিন আছে, ন্যাফথালিন, নিশাদল, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেনজিন, এই সমস্ত পদার্থগুলো হচ্ছে উদ্যোপাদিত পদার্থ। আরেকটা আছে সেটা হচ্ছে কর্পূর। এগুলো মনে রাখলে তুমি মোটামুটি এমসিকিউ পাস। আচ্ছা ঠিক আছে। এরপরে পি ব্লকের মৌলসমূহ এসিডের সাথে প্রতিস্থাপন করতে পারে, আর এসিড প্রতিস্থাপন করলে আমরা কি পাই, হাইড্রোজেন গ্যাস পাই। এটা একটা কমন জিনিস। যারা ধরুন এসিডের সাথে বিক্রিয়া করে, যেমন নাইট্রিক অক্সাইড, এই যে নাইট্রাস অক্সাইডের বন্ধন হচ্ছে কি, বাদামি। ঠিক আছে, নাইট্রিক অক্সাইডের বন্ধন হচ্ছে কি, বাদামি। তাহলে এগুলো পারতে হবে। জারণধর্মী মানে কার সাথে বিক্রিয়া, অবশ্যই অক্সিজেনের সাথে বিক্রিয়া। এগুলো আমরা ইজিলি পারবো, এগুলো তোমার তেমন লাগবে না। এরপর আসবে হচ্ছে গ্রুপ 14। আচ্ছা ঠিক আছে, গ্রুপ 14। আচ্ছা, আমরা এতক্ষণ যা করছি সবগুলো তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, এখন আমরা শুরু করবো কি, গ্রুপ 14।